আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি মিনহাজ স্যার। আজকে আমরা এইচএসসি রসায়নের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন সম্পর্কে শিখব। আজকের ক্লাস টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, রাসায়নিক বিক্রিয়ার হার বা গতি, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। এই অধ্যায়টি মূলত এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে। আজকের এই ক্লাসটি এই ক্লাসটি মূলত উপকারে আসবে এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য। আজকের ক্লাসটি সবচেয়ে সহজ ভাষায় এবং তোমাদের বোঝার উপযোগী করে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে ধারণা দেবো আজকের এই ক্লাসে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাস টপিক, প্রথম টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রির প্রথম কোশ্চেনটা হতে পারে যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন কি। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন হচ্ছে এমন একটি রসায়ন শাস্ত্র যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমিয়ে এনে রাসায়নিক প্রক্রিয়া ও পদার্থ প্রস্তুতিকে পরিবেশ বান্ধব করে তোলে। এই এটাই হচ্ছে মূলত গ্রিন কেমিস্ট্রি। এই গ্রিন কেমিস্ট্রির মূল উদ্দেশ্য হচ্ছে বিষাক্ত রাসায়নিক ব্যবহার না করা, বজ্র উৎপাদন কমানো, টেকসই পদ্ধতিতে রাসায়নিক উৎপাদন বাড়ানো। গ্রিন কেমিস্ট্রির 12টি মূলনীতি রয়েছে। এর মধ্যে যেমন পরিমাণগত বিশ্লেষণ, বজ্র হ্রাস, কম বিষাক্ত দ্রব্যের ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যবহার, শক্তি সাশ্রয় পদ্ধতি অনুসন্ধান অনুসরণ ইত্যাদি। এখন আমরা শিখব সবুজ রসায়নের একটি উদাহরণ। জৈব দ্রাবকের পরিবর্তে পানি বা সুপারক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করা একটি জৈব রসায়ন অর্থাৎ সবুজ রসায়নের উদাহরণ। এতে পরিবেশ দূষণ কি হয়? কম হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যে সবুজ রসায়নের উদাহরণ নিচের কোনটি। আশা করি বুঝতে পারছো। নেক্সট টপিক হচ্ছে সবুজ রসায়নের উদ্দেশ্যটা কি। সবুজ রসায়নের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ দূষণ রোধ করা, টেকসই রাসায়নিক উৎপাদন বাড়ানো, মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ রাসায়নিক তৈরি এবং বজ্র হ্রাস করা। এটাই হচ্ছে সবুজ রসায়নের উদ্দেশ্য। সবুজ রসায়নের আসলে গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এটি পরিবেশ বান্ধব রাসায়নিক তৈরি করে, বজ্র উৎপাদন কমায়, শক্তি খরচ কম হয়, শিল্পে নিরাপদ ও টেকসই পদ্ধতির ব্যবহার নিশ্চিত করে। এটাই হচ্ছে সবুজ রসায়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেলে। আশা করি তোমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে যেভাবে কোশ্চেন হোক না কেন গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের উপর আশা করি অ্যান্সার দিতে পারবে। তাহলে চলো শুরু করি নেক্সট টপিকটি। নেক্সট টপিকের কোশ্চেন হচ্ছে অ্যাটমিক ইকোনমি কি। অ্যাটমিক ইকোনমি হলো একটি রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত সমস্ত মৌলের মধ্যে কত শতাংশ মৌল চূড়ান্ত উৎপাদন পদার্থে রূপান্তরিত হয়েছে তার একটি পরিমাপক। এটি সবুজ রসায়নের একটি গুরুত্বপূর্ণ ধারণা বা বজ্র হ্রাসের দিকে নজর দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বোর্ড পরীক্ষা আসে এটা সুন্দর করে লেখার জন্য এভাবে বলতে পারো যে একটি রাসায়নিক বিক্রিয়ায় প্রতিক্রিয়াশীল পদার্থগুলোর মধ্যে কত অংশ উৎপন্ন পণ্যে পরিণত হয়েছে তার শতকরা হারকে অ্যাটমিক ইকোনমি বলা হয়। এই অ্যাটমিক ইকোনমির সূত্র হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট molecule weight divided by sum of molecular weight of all reactant into 100। এটাই হচ্ছে তার অ্যাটমিক ইকোনমি। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে ধরা যাক A+B এটা হচ্ছে রিয়াক্টেন্ট, সেখান থেকে উৎপাদ হিসাবে C+D হবে। এইখানে সি হলো আমাদের কাঙ্ক্ষিত পণ্য, যে প্রোডাক্টটা পাবো, অর্থাৎ এ এবং বি রিয়াক্টেন্টটা বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করছে, এর সিটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা ডিজায়ারেড প্রোডাক্ট। এবং এছাড়া এক্সট্রা কিছু অপ্রয়োজনীয় উপপণ্য তৈরি হয়, সেটাই হচ্ছে এখানে ডি। এক্ষেত্রে অ্যাটমিক ইকোনমি নির্ণয় করা হবে শুধুমাত্র সি এর ভর দিয়ে, অর্থাৎ ডি নয়। অর্থাৎ যেটা আমাদের কাঙ্ক্ষিত পণ্য সেটা দিয়ে আমরা অ্যাটমিক ইকোনমি নির্ণয় করব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখবো অ্যাটমিক ইকোনমির গুরুত্বটা কি। এটি একটি সবুজ রসায়নের একটি সূচক। উচ্চ অ্যাটমিক ইকোনমি মানে কম বজ্র, শিল্পে পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি বেছে নিতে সাহায্য করে এবং এদের উৎপাদন খরচ কমে, যার ফলে এর গুরুত্ব অপরিসীম। আমরা যদি সংক্ষেপে মনে রাখতে চাই তাহলে বলবো, যত বেশি অ্যাটমিক ইকোনমি তত কম বজ্র, যত বেশি অ্যাটমিক ইকোনমি তত কম বর্জ্য, তত বেশি পরিবেশ বান্ধব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো এই টপিকটি।
আর নেক্সট টপিক হচ্ছে বিক্রিয়ার হার বা গতি। বিক্রিয়ার হার বা গতি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আশা করি মনোযোগ সহকারে বুঝবে। এই টপিকের প্রথম প্রশ্ন হতে পারে যে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার কি। বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ার নির্দিষ্ট সময়ে প্রতিক্রিয়াশীল পদার্থের ঘনত্ব কি হারে কমছে বা উৎপন্ন পদার্থের ঘনত্ব কি হারে বাড়ছে তারই পরিমাপ। যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে বিক্রিয়ার গতি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ার প্রতি একক সময়ে প্রতি একক আয়তনে প্রতিক্রিয়াশীল পদার্থের ঘনত্বের হ্রাসের বা উৎপাদের বা উৎপন্ন পদার্থের ঘনত্ব বৃদ্ধির হার। এটাই মূলত হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন গাণিতিকভাবে বিক্রিয়ার হার বা গতি সম্পর্কে জেনে নিই। গাণিতিকভাবে প্রকাশ করা হয় বিক্রিয়ার হারকে রেড সি দ্বারা। অর্থাৎ এখানে মাইনাস ডি রিয়াক্টেন্ট ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ডি প্রোডাক্ট বাই ডিটি। অর্থাৎ আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখলাম, অর্থাৎ রিয়াক্টেন্ট হিসাবে এ প্লাস বি এবং উৎপাদ হিসাবে বিক্রিয়ক সি প্লাস ডি, এইখান থেকে আমরা এখানে যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে রিয়াক্টেন্ট সাইড সময় সাপেক্ষে এবং প্রোডাক্ট সাইড সময় সাপেক্ষে। সেক্ষেত্রে এখানে ডি রিয়াক্টেন্টটা হচ্ছে প্রতিক্রিয়াশীল ঘনত্বের পরিবর্তন আর ডিটিটা হচ্ছে সময়ের পরিবর্তন। অর্থাৎ প্রতি একক সময়ে কি কি পরিবর্তন, রিয়াক্টেন্টের ঘনত্বের কি কি পরিবর্তন হয় সেটা আমাকে এখানে দেখানো হয়েছে। আর এইখানে মাইনাস চিহ্নটা আসার কারণ হচ্ছে প্রতিক্রিয়াশীল কমছে, বাড়ছে না, এই কারণে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। আর বিক্রিয়ক উৎপাদ সাইডে এখানে ডি প্রোডাক্ট ডিভাইডেড বাই ডিটি, এটা মূলত হচ্ছে প্রতিক্রিয়াশীল বাড়ছে, যে কারণে এটা পজিটিভ। আমরা উদাহরণ দিয়ে যদি বলি যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করে দুই অনু হাইড্রোজেন আয়োডাইড, এই বিক্রিয়ার রেট হচ্ছে মাইনাস ডি এইচ টু ভাগ ডিটি ইকুয়াল টু মাইনাস ডি আই টু ভাগ ডিটি ইকুয়াল টু কত, হাফ ইন্টু ডি এইচ আই ভাগ ডিটি। এটাই হচ্ছে বিক্রিয়ার হার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের পরীক্ষায় যদি বিক্রিয়ার হার বের করতে বলে তাহলে আশা করি বের করতে পারবে। যদি অবশ্যই তোমাদের পরীক্ষায় উদাহরণ সহকারে আসবে, যেমন বলবে যে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে দুই অনু হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, এখান থেকে তোমরা দেখা হচ্ছে বিক্রিয়ার হার, তাহলে তোমরা এইভাবে দেখাবে। আশা করি বুঝতে পারছো। এখন আসি বিক্রিয়ার গতির উপর প্রভাব ফেলে এমন কিছু প্রধান বিষয়। সে বিষয়গুলো হচ্ছে মূলত তাপমাত্রা, এক বা একাধিক প্রক্রিয়াশীলের ঘনত্ব, অনুঘটকের উপস্থিতি, চাপ এবং পৃষ্ঠের ক্ষেত্রফল। এই সকল বিষয় হচ্ছে প্রবাহ হিসাবে কাজ করে বিক্রিয়ার গতির উপর। অর্থাৎ বিক্রিয়ার গতিটা বাড়বে না কমবে এইগুলো ডিপেন্ড করে এগুলোর উপর। তা আশা করি বুঝতে পারছো। এই বিষয়টা মনে রাখার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে বিক্রিয়ার গতি যত বেশি উৎপাদন তত দ্রুত। গতি নির্ভর করে ঘনত্ব, তাপমাত্রা, অনুঘটকের ইত্যাদির উপর। এই কথাটা অবশ্যই মনে রাখবে, তাহলে আশা করি এই টপিক সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। তাহলে চলো শুরু করি নেক্সট কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন হচ্ছে সক্রিয়ণ শক্তি কি। আমরা জানি সক্রিয়ণ শক্তি হচ্ছে সেই ক্ষুদ্রতম শক্তি যা একটি রাসায়নিক বিক্রিয়া শুরু করতে প্রতিক্রিয়াশীল অণুসমূহকে সরবরাহ করতে হয়, যেন তারা কার্যকর সংঘর্ষ ঘটাতে পারে এবং নতুন পণ্য গঠন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটাকে যদি তুমি সহজ করে বুঝতে চাও তাহলে বলবা এইভাবে যে সক্রিয়ণ শক্তি হলো সেই সর্বনিম্ন শক্তির পরিমাণ যা প্রতিক্রিয়াশীল পদার্থ সমূহকে বিক্রিয়ার উপযোগী অবস্থায় পৌঁছানোর জন্য সরবরাহ করতে হয়। এটাই মূলত হচ্ছে তার সক্রিয়ণ শক্তি। অর্থাৎ প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষের সময় কার্যকর হয় না, অণুগুলোকে একটি নির্দিষ্ট সক্রিয়ণ শক্তি অর্জন করতে হয় যাতে তারা ট্রানজিশন স্টেট বা অ্যাক্টিভেশন কমপ্লেক্স তৈরি করতে পারে। ফলে এই অবস্থায় তা পার হলে তারা পণ্য বা প্রোডাক্ট গঠন করতে পারে। যদি আমরা উদাহরণ দিয়ে বলি তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রে যদি রাখো সেক্ষেত্রে দেখবে তুমি নর্মালি পানি তৈরি হয় না, কিন্তু স্ফুলিঙ্গ দিয়ে বিক্রিয়া শুরু হয়। এর কারণ হচ্ছে সেই স্ফুলিঙ্গ হাইড্রোজেন অক্সিজেন অণুগুলোকে প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি সরবরাহ করে। এখন এটাকে যদি আমরা গাণিতিকভাবে দেখি
এটাকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য বিজ্ঞানী আর্হেনিয়াস একটি সমীকরণ প্রতিপাদন করেন। সেই সমীকরণটা হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ। আর্হেনিয়াসের সমীকরণ হচ্ছে কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই এটি। এটাই হচ্ছে আর্হেনিয়াস সমীকরণ। এখানে কেটা হচ্ছে বিক্রিয়ার গতি ধ্রুবক, এটা হচ্ছে সংঘর্ষ ধ্রুবক, আর ই এ এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আরটা হচ্ছে গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আর্হেনিয়াস সমীকরণটা মুখস্থ রাখবা। তোমাদের তোমরা যারা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী আছো, তাদের অবশ্যই এটা এমসিকিউ আসে যে আর্হেনিয়াস সমীকরণ নিচের কোনটি। সো কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস এ বা আর টি। এবং এই সমীকরণটি এইচএসসি বোর্ড পরীক্ষাও অনেকবার এসেছে। তো আশা করি বুঝতে পারছো। এই টপিকটা তোমার মনে রাখার সবচেয়ে কার্যকরী উপায়, সহজ উপায় হচ্ছে মনে রাখবে এইভাবে, যে সক্রিয়ণ শক্তি মানে শুরু করার জন্য দরকারি ঠেলা। কোনো কিছু যখন শুরু করবে তখন কি, ধরো আমি হচ্ছে, আমার এখানে মোবাইল আছে, তাহলে আমি মোবাইলটাকে অন্য স্থানে নেব, প্রথমে কি করতে হবে, মোবাইলটাকে ধরে অন্য জায়গায় রাখতে হবে, অথবা ঠেলা দিতে হবে, অর্থাৎ কাজ শুরু করতে হবে। এটাই হচ্ছে তার সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি মানে হলো শুরু করার জন্য দরকারি ঠেলা। এর আসলে গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে একটি নির্ধারণ করে একটি বিক্রিয়া কত দ্রুত ঘটবে। কম সক্রিয়ণ শক্তি মানে খুব দ্রুত বিক্রিয়া, এবং অনুঘটক সক্রিয়ণ শক্তি কমিয়ে বিক্রিয়া দ্রুত ঘটাতে সাহায্য করে, যে কারণে সক্রিয়ণ শক্তির গুরুত্ব খুবই বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সক্রিয়ণ শক্তি সম্পর্কে পূর্ণ ধারণা পেলে তোমরা, যারা এইচএসসি বোর্ড পরীক্ষার্থী অথবা সদ্য এইচএসসি উঠলে, অথবা অ্যাডমিশন টেস্টে যারা, আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুবই কার্যকর হবে। তোমরা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখছো, তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দিবে, এবং আমার ভিডিওটি, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা আমার পাশে থাকা আমি সত্যি খুবই মুগ্ধ যে এত তাড়াতাড়ি তোমরা আমাকে এতগুলো ভিউজ দিয়েছো। তোমরা যদি আমার পাশে থাকো, আমি নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো চলো শুরু করি নেক্সট টপিকটি। নেক্সট টপিক হচ্ছে, কোশ্চেন হচ্ছে, সমসত্ব প্রভাবন কি? সমসত্ব প্রভাবন হলো এমন একটি প্রভাবন পদ্ধতি যেখানে প্রভাবক ও প্রতিক্রিয়াশীল পদার্থসমূহের একই অবস্থা থাকে, অর্থাৎ উভয়ই হয় গ্যাসীয় বা উভয়ই হয় তরল। সেই অবস্থাটাকে বলবো সমসত্ব প্রভাবন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষার খাতায় লিখবে, তোমরা এইভাবে লিখবে, অর্থাৎ যখন প্রভাবক ও প্রক্রিয়াশীল পদার্থসমূহ একই অবস্থায় থাকে, যেমন উভয় তরল অথবা উভয় গ্যাস, তখন তাকে তার সমসত্ব প্রভাবন বলবো। যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, যেমন সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করবে গ্যাসীয় অবস্থা, এবং নাইট্রোজেন মনোঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করবে। এইখানে সালফার ডাই অক্সাইড ও অক্সিজেন উভয়ই গ্যাসীয় অবস্থায়, এবং প্রভাবক হিসাবে নাইট্রোজেন মনোক্সাইড ও গ্যাসীয় অবস্থায়, সেইখান থেকে সালফার ডাই অক্সাইড তৈরি করছে। তাই এটি একটি সমসত্ব প্রভাবন। আমি আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি, এস্টার হাইড্রোলাইসিস। এস্টার হাইড্রোলাইসিসে কি হয়? এস্টার হাইড্রোলাইসিস এস্টারটা ভাঙে, পানির উপস্থিতিতে ভেঙে অ্যাসিড তৈরি করে এবং অ্যালকোহল তৈরি করে। এখন এটা তৈরি করার জন্য কি হয়, প্রথমে প্রথমে আমি স্টার দিলাম, ধরো যে ইথাইল এসিটেট। ইথাইল এসিটেটের সাথে যখন পানি বিক্রিয়া করে তরল অবস্থায়, এবং হাইড্রোজেন আয়ন প্রভাবকের উপস্থিতিতে, এটা এই বরাবর ভেঙে যায়, ভেঙে গিয়ে এই ওয়াটারের ওএইচটা এখানে এসে যুক্ত হয়, আর এখানে এইচটা এসে যুক্ত হয়ে এখানে উৎপন্ন করে হচ্ছে এসিটিক অ্যাসিড, এবং উৎপন্ন করে হচ্ছে ইথানল। আশা করি বুঝতে পারছো। এই সব পদার্থ হচ্ছে তরল, প্রভাবক হিসাবে এইচ প্লাস হচ্ছে অ্যাসিড তরল অবস্থায় দ্রবীভূত করে। তাই এটি একটি সমসত্ব প্রভাবনের উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ দুটি আশা করি বুঝতে পারছো। এর বৈশিষ্ট্যগুলো কি কি? সমসত্ব প্রভাবনের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিক্রিয়ার গতি খুবই দ্রুত হবে, প্রভাবক বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, প্রভাবক ও প্রতিক্রিয়াশীল পদার্থ একই অবস্থায় থাকে। এটাই হচ্ছে সমসত্ব প্রভাবনের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সমসত্ব প্রভাবন জিনিসটা কি বুঝতে পারছো। এটাকে যদি, তাহলে চলো শুরু করি নেক্সট কোশ্চেনটি। সমসত্ব প্রভাবক হচ্ছে
এমন একটি পদার্থ যা প্রতিক্রিয়ার গতি বৃদ্ধি করে এবং প্রতিক্রিয়ার মতো একই অবস্থা থাকে, গ্যাস বা তরল, যেমন নাইট্রোজেন মনোক্সাইড H+। এটাকে তোমার সহজে মনে রাখার টিপস হচ্ছে সেম স্টেট সেম ফেজ, দ্যাটস মিন হোমোজিনিয়াস। অর্থাৎ একই অবস্থায় থাকবে তখন সেটা সমসত্ব প্রভাবন, তখন সেটা হচ্ছে সমসত্ব প্রভাবন। আশা করি সমসত্ব প্রভাবনের সম্পূর্ণ ধারণাটি পেলে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রভাবক সহায়ক কি? প্রভাবক সহায়ক হলো এমন একটি পদার্থ যা নিজে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে সরাসরি অংশ না নিলেও মূলত প্রভাবকের কার্যকারিতা বৃদ্ধি করে বিক্রিয়ার গতি বাড়ায়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সহজ ভাষায় বলতে চাও তাহলে হবে হচ্ছে যে পদার্থ প্রধান প্রভাবকের কার্যকারিতা বৃদ্ধি করে কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে প্রভাবক সহায়ক বলে। তাহলে চলো একটি গুরুত্বপূর্ণ উদাহরণের মাধ্যমে শিখি। উদাহরণটি হচ্ছে হেবার প্রসেস প্রক্রিয়া বা হেবার প্রণালী। অর্থাৎ এই বিক্রিয়ায় কি ঘটে মূলত, নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আয়রন এবং মোলিবডেনাম প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে 2 অ্যামোনিয়া তৈরি করে। এইখানে আয়রনটা হচ্ছে প্রধান প্রভাবক এবং মোলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়কটা মেইন প্রভাবককে সহায়তা করে, ফলে এই বিক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ হয় এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়। মলিবডেনাম মূল প্রভাবক আয়রনের কার্যকারিতা বাড়িয়ে অ্যামোনিয়া উৎপাদনকে দ্রুত করে। অর্থাৎ মলিবডেনামের কাজ হচ্ছে আয়রন প্রভাবকের কাজকে বাড়িয়ে দেয়, যার ফলে বিক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ হয় এবং দ্রুত অ্যামোনিয়া তৈরি হয়। প্রভাবক সহায়কের বৈশিষ্ট্য কি? প্রভাবক সহায়কের বৈশিষ্ট্য হচ্ছে নিজে বিক্রিয়ার গতি পরিবর্তন করে না, প্রধান প্রভাবকের কার্যকারিতা বাড়িয়ে দেয়, অল্প পরিমাণে ব্যবহৃত হয় এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে প্রধান সহায়কের ভূমিকা। এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে এটি প্রভাবকের কার্যকারিতা বাড়িয়ে উৎপাদনের হার বৃদ্ধি করে এবং শিল্প প্রক্রিয়া বিশেষ করে সার ও পেট্রোকেমিক্যাল এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। এটি মনে রাখার একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রভাবকের সহায়ক মানে হচ্ছে প্রভাবক সহায়ক, অর্থাৎ যার কাজ হলো প্রভাবককে সাহায্য করা, নিজে নায়ক না হলেও সাইলেন্ট হিসেবে কাজ করা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর নেক্সট কোশ্চেনটি হচ্ছে প্রভাবক বিষ কি? প্রভাবক বিষ হলো এমন একটি পদার্থ যা প্রভাবকের গায়ে আবদ্ধ হয়ে বা তার সক্রিয় স্থান দখল করে ফেলে, ফলে প্রভাবক তার কাজ করতে পারে না বা তার কার্যকারিতা হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আরো সহজভাবে বলতে চাও তাহলে শিখতে চাও, সেটা হচ্ছে যে পদার্থ প্রভাবকের কার্যকারিতা হ্রাস করে বা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাকে প্রভাবক বিষ বলা হয়। তাহলে উদাহরণস্বরূপ, হেবার প্রসেস প্রক্রিয়ায় প্রভাবক বিষ কোনটি কাজ করে? তোমার যখন নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আয়রন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, এইখানে কার্বন মনোঅক্সাইড যদি উপস্থিত থাকে তখন সেটা আয়রন প্রভাবককে নিষ্ক্রিয় করে ফেলে, ফলে বিক্রিয়াটা আর ঘটে না। এইখানে প্রভাবক বিষ হিসেবে কার্বন মনোঅক্সাইড কাজ করে। আর একটু আগে আমরা যা শিখলাম মলিবডেনাম, এটা প্রভাবক বিষ নয়, প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝছো। তাই কার্বন মনোঅক্সাইড এখানে প্রভাবক বিষ বিষ হিসেবে কাজ করছে। প্রভাবক বিষের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি? এর বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবকের সক্রিয় স্থানে আবদ্ধ হয়ে কাজ বন্ধ করে দেয়, খুবই অল্প পরিমাণে বিক্রিয়া বন্ধ করে দিতে পারে এবং শিল্প কারখানায় একটি বড় সমস্যা সৃষ্টি করে। সাধারণত প্রভাবককে সরাসরি প্রতিক্রিয়ায় অংশগ্রহণ না করে নিষ্ক্রিয় করে। এর প্রভাব কি? এর প্রভাব হচ্ছে বা গুরুত্বটা কি? প্রতিটি প্রভাবকের কার্যকারিতা ধ্বংস করে, ফলে উৎপাদন কমে যায় এবং বিক্রিয়ার গতি খুব ধীর হয়ে যায় যা বা বন্ধ হয়ে যায়। শিল্প প্রক্রিয়া নির্ভরযোগ্য রাখতে প্রভাবক বিষ দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখার টিপস হচ্ছে প্রভাবকের বিষ হচ্ছে প্রভাবকের শত্রু, যেটা প্রভাবকের গতি রোধ করে বা তাকে অকার্যকর করে। আশা করি তোমরা এই টপিকটি সম্পর্কে বুঝতে পারছো। তাহলে আমরা এগুলোকে একত্রে, অর্থাৎ প্রভাবক, সহায়ক এবং প্রভাবক বিষকে যদি একত্রে যদি আমি সামারাইজ করি, তাহলে তাদের মেইন কাজগুলো হচ্ছে, যেমন প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেওয়া, প্রভাবক সহায়কের কাজ হচ্ছে প্রভাবকের কার্যকারিতা বাড়িয়ে দেওয়া এবং প্রভাবক বিষের কাজ হচ্ছে প্রভাবকের কার্যকারিতা কমিয়ে অথবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি তে কেবল উঠলা অথবা অ্যাডমিশন টেস্ট দিবা, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবা।
আশা করি তোমরা আশা করি তোমরা অনেক উপকৃত হবে। নেক্সট টপিকটা হচ্ছে এনজাইম। এনজাইম হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি জৈব জটিল প্রোটিনজাত পদার্থ যা জীবকোষে ঘটে যাওয়া জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো গতি বহুগুণে বাড়িয়ে দেয়, কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। সহজ ভাষায়, জীবকোষে উৎপন্ন প্রোটিনজাত জৈব উপাদান যা বিভিন্ন জৈব বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাকে এনজাইম বলা হয়। উদাহরণস্বরূপ অ্যামাইলেজ এনজাইম, পেপসিন এনজাইম, ক্যাটালেস এনজাইম। এগুলোর কাজ কি? অ্যামাইলেজ এনজাইম মূলত স্টার্চকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে। পেপসিন এনজাইমের কাজ হচ্ছে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। আর ক্যাটালেজের কাজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী আছো, তোমরা অবশ্যই এই টপিকটা মনোযোগ সহকারে শিখবে। তো এগুলো অনেক সময় এমসিকিউ আসে যে অ্যামাইলেজের কাজ কি, অথবা অ্যামাইলেজ এনজাইম স্টারকে ভেঙে কিসে পরিণত করে, অথবা পেপসাইন এনজাইমের কাজ কি বা ক্যাটালেজের কাজ কি, এগুলো সম্পর্কে ধারণা পাবে আশা করি। এনজাইমের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যেমন জৈব প্রভাবক হিসেবে কাজ করে, নির্বাচিত কার্যকারিতা হিসেবে কাজ করে, কম তাপমাত্রায় কাজ করে, পিএইচ সংবেদনশীল হিসেবে কাজ করে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। অর্থাৎ জৈব প্রভাবক এনজাইম হলো প্রোটিন জাতের একটি জৈব প্রভাবক। আর নির্বাচিত কার্যকারিতা বা স্পেসিফিসিটি, অর্থাৎ একটি এনজাইম সাধারণত একটি নির্দিষ্ট বিক্রিয়ায় কাজ করবে। আর কম তাপমাত্রায় কাজ করে কিভাবে, সেটা হচ্ছে এনজাইম স্বাভাবিক তাপমাত্রায় যেমন 37°C সক্রিয় থাকে, এটা কম তাপমাত্রাও কাজ করতে পারে। পিএইচ সংবেদনশীল, যেমন প্রতিটি এনজাইম একটি নির্দিষ্ট পিএইচে কার্যকর হয় এবং বিক্রিয়া শেষে তা অপরিবর্তিত থাকে। এটি হচ্ছে এনজাইমের একটি বৈশিষ্ট্য। সে কাজ করবে ঠিকই, কিন্তু বিক্রিয়া শেষে সে অপরিবর্তিত থাকবে, এটাই তার মেইন সাফল্য। এনজাইমের আসলে এখন গুরুত্বটা কি? এটা হজম প্রক্রিয়ায় সহায়তা করে, কোষের জৈব বিক্রিয়ার গতি বাড়ায়, শিল্পে এটি ব্যবহৃত হয়, যেমন বিয়ার তৈরিতে, পনির তৈরিতে, ডিজার্ট তৈরিতে ব্যবহৃত হয়। ডিএনএ কাটা সেরার কাজে এটি ব্যবহৃত হয়, যেমন বায়োটেকনোলজিতে এগুলো ব্যবহার করা হয়। রোগ নির্ণয়ে বায়োমার্কার হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে এনজাইমের গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্ব। এর মনে রাখার টিপস হচ্ছে জীবন্ত প্রভাবক ইকুয়াল টু এনজাইম, কাজ করে নির্দিষ্ট, থাকে অদৃশ্য। এটাই হচ্ছে এনজাইমের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এনজাইম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলে। আমার নেক্সট টপিকটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে, ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন, ব্যাখ্যা করো। আসলে আমরা ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পাবে সেটা নিয়ে এখন আমরা দেখবো আসলে কাহিনীটা কি। মূলত প্রক্রিয়াশীল পদার্থের ঘনমাত্রা বাড়ালে তাদের কণার সংখ্যা নির্দিষ্ট আয়তনে বেড়ে যায়, মধ্যে বেড়ে যায়। ফলে কণাগুলোর মধ্যে যে সংঘর্ষ বা কলিশনের সৃষ্টি হয় বা বৃদ্ধি পায় এবং কার্যকর সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়, এর ফলেই বিক্রিয়ার গতি বা হার বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছো। এটাকে যদি আরো ডিটেইললি ব্যাখ্যা করি তাহলে দেখো, যখন প্রক্রিয়াশীল ঘনমাত্রা বেশি হয় তখন প্রতি একক আয়তনে অণু বা কণার ঘনত্বটা বেড়ে যায়। ফলে কি হয়, এতে করে কণাগুলোর সংঘর্ষের হার বৃদ্ধি পায় বা ফ্রিকোয়েন্সি অফ কলিশনের হার বৃদ্ধি পায়। ফলে কি হয়, সংঘর্ষ যত বেশি হয় তত বেশি কার্যকর সংঘর্ষ ঘটতে থাকে। ফলে কি, যা পণ্যে রূপান্তর করার জন্য দায়ী হয়। ফলে বিক্রয়ের হার খুবই দ্রুত হয়ে যায়। এই জন্য ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রয়ের হার বৃদ্ধি পায়। আমরা যদি এখন উদাহরণস্বরূপ একটি দেখি তাহলে, যেমন ধরো ম্যাগনেসিয়াম সলিড অবস্থায় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস অবস্থার সাথে যখন বিক্রিয়া করে, তখন বিক্রিয়া করে উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই ক্ষেত্রে কি ঘটে, এইখানে যদি এই সেলের ঘনমাত্রা বাড়ানো হয় তবে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে তার বিক্রিয়া দ্রুত হয় এবং হাইড্রোজেন গ্যাস দ্রুত নির্গত হয়। অর্থাৎ এটাকে যদি সহজে মনে রাখতে চাও তাহলে হচ্ছে, যত বেশি ঘনমাত্রা তত বেশি সংঘর্ষ, তত বেশি বিক্রিয়া। এটাই হচ্ছে ঘনমাত্রার মেইন টিপস। যত বেশি ঘনমাত্রা তত বেশি সংঘর্ষ, তত বেশি বিক্রিয়া। আশা করি কোশ্চেনটি বুঝতে পারছো। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, অবশ্যই তোমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার আইছে, মিনিমাম 4-5 বার পরীক্ষা আইছে। সো আশা করি এটা ভালো করে মনোযোগ সহকারে শিখবা। এটাকে যদি সংক্ষেপে করো তাহলে হচ্ছে সংঘর্ষের হার বাড়বে, কার্যকর সংঘর্ষের সংখ্যা বাড়বে এবং বিক্রয়ের হার দ্রুত হবে। এটাই মূলত হচ্ছে, বিক্রয় গুণমাত্রা বাড়লে তোমার হচ্ছে বিক্রয়ের হারও বৃদ্ধি পায়। ওকে।
আমার এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রভাবক কি রূপে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে? এর কাহিনীটা কি? এর কাহিনী হচ্ছে, প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি হ্রাস করে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এটি বিক্রিয়াশীল অণুগুলোর জন্য একটি বিকল্প ও সহজ বিক্রিয়া পথ সরবরাহ করে, যাতে কম শক্তিতে কার্যকর সংঘর্ষ ঘটে এবং পণ্য তৈরি করে। এর সহজ ব্যাখ্যা হচ্ছে, সক্রিয়ণ শক্তি প্রথমে কি করে, হ্রাস করে। ফলে কি হয়, প্রভাবক বিক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি বা পরিমাণ কমিয়ে দেয়। ফলে অল্প শক্তিতেই তারা বিক্রিয়াশীল অণুগুলোর মধ্যে পণ্য গঠনে সক্ষম হয়। যার ফলে কি হয়, পরবর্তীতে বিকল্প বিক্রিয়ার পথ সরবরাহ যা করে, সেটাতে কি হয়, এটি এমন একটা রাস্তা তৈরি করে যাতে কম শক্তিতে বিক্রিয়াগুলোকে সম্পূর্ণ করতে সহায়তা করে। ফলে কার্যকর সংঘর্ষের হারটা বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন কম সক্রিয়ণ শক্তির জন্য বেশি সংখ্যক কার্যকর সংঘর্ষ করতে পারে, ফলে বিক্রিয়ার গতিটা বেড়ে যায়। আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা যদি উদাহরণস্বরূপের মাধ্যমে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কি ঘটে, হাইড্রোজেন পারঅক্সাইড, এইটা, এই রিয়াক্টেন্টটা প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে পানি এবং অক্সিজেন তৈরি করে। এটি একটি স্বাভাবিকভাবে খুবই ধীরে ঘটে। কিন্তু যখন, মানে যদি আমরা প্রভাবক ইউজ না করি তাহলে ধীরেই ঘটবে, আর প্রভাবক ইউজ করলে তাহলে কি হবে, বিক্রিয়াটা দ্রুত ঘটবে। এই ক্ষেত্রে যদি আমরা ম্যাঙ্গানিজ অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করি, তাহলে বিক্রিয়ার গতি এত এত বেশি বেড়ে যায়, প্রচুর পরিমাণে পানি উৎপন্ন হয়। তো এটাকে যদি সহজে মনে রাখতে চাই তাহলে হবে, প্রভাবক মানেই শক্তি কম গতি বেশি। প্রভাবক থাকা মানে আমার কম শক্তিতে বেশি কাজ করতে পারবো। এটাই হচ্ছে প্রভাবকের কাজ। এটা যদি সংক্ষেপে বলি, প্রভাবক বিক্রিয়ার গতি বাড়ায় এর কারণ হচ্ছে, একটি বিকল্প বিক্রিয়ার পথ সরবরাহ করে, সক্রিয় শক্তি কমায় এবং কার্যকর সংঘর্ষের হার বাড়ায়। এটাই মূলত প্রভাবকের মেইন উদ্দেশ্য। এছাড়া আরেকটি কাজ করে, সে নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। আশা করি এই টপিকটি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন হচ্ছে, সমসত্ব প্রভাবনের কৌশল কি, ব্যাখ্যা করো। এর আসল কাহিনীটা কি, সেটা হচ্ছে, যখন তুমি সেই প্রক্রিয়ার ধাপ সমূহ, যার মাধ্যমে একটি সমসত্ব প্রভাবক, অর্থাৎ যা প্রক্রিয়াশীল পদার্থের মতো একই অবস্থায় থাকে, সেই রাসায়নিক বিক্রিয়ার গতি প্রথমে বৃদ্ধি করে। এর কৌশল মূলত প্রথমে ঘটে হচ্ছে, প্রক্রিয়াশীলের সাথে প্রভাবকের মিলিত হয়। ফলে কি হয়, প্রভাবক ও প্রক্রিয়াশীল পদার্থ একই অবস্থান থেকে তাদের মধ্যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে একটি অস্থায়ী মধ্যবর্তী যৌগ তৈরি করে, অর্থাৎ একটি ইন্টারমিডিয়েট স্টেট তৈরি করে। পরবর্তীতে মধ্যবর্তী যৌগের পরিবর্তন করে, অর্থাৎ ট্রানজিশন অফ ইন্টারমিডিয়েট, অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টেটের ট্রানজিশন ঘটে। তখন কি হয়, এই মধ্যবর্তী যৌগ দ্রুত বিক্রিয়া করে চূড়ান্ত পণ্য তৈরি করে এবং প্রভাবক পুনরায় মুক্ত হয়। যখন প্রভাবক পুনরায় মুক্ত হয় তখন প্রভাবকের পুনরুৎপত্তি ঘটে। ফলে কি হয়, প্রভাবক বিক্রিয়া শেষে অক্ষত অবস্থায় থেকে পরবর্তী বিক্রিয়ার জন্য প্রস্তুত থাকে। এটাকে যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, যেমন ধরো, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন মনোঅক্সাইড। এই ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো একটি প্রভাবক, যা সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ তৈরি করে। পরে এই যৌগ ভেঙে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং নাইট্রোজেন মনোঅক্সাইড পুনরায় মুক্ত হয়। তো এই কারণে নাইট্রোজেন মনোক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে। যদি সহজভাবে বুঝতে চাও তাহলে হচ্ছে, সমসত্ব প্রভাবক নিজে প্রতিক্রিয়াশীলের মতোই রাসায়নিক বন্ধনে যুক্ত হয়, মধ্যবর্তী যৌগ গঠন করে, বিক্রিয়ার গতি বাড়ায়, পরে নিজে অপরিবর্তিত থেকে মুক্ত হয়। এটাই তোমার হচ্ছে মেইন মেকানিজম। এখন তোমাদের প্রতি আমার টিপস, সেটা হচ্ছে, এই টপিকটা বুঝতে হলে তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রভাবক ও প্রক্রিয়াশীল একই ফেজে থাকবে, অর্থাৎ গ্যাস বা তরল যেটাই রাখবে আলাদা, মানে গ্যাস থাকলে গ্যাসই, তরল থাকলে তরলই। এবং এর মধ্যবর্তী যৌগ তৈরি হবে যা বিক্রিয়ার পথ সহজ করবে, এবং প্রভাবক নিজে অপরিবর্তিত থাকবে। এই তিনটে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তুমি এই টপিক সম্পর্কে একদম সম্পূর্ণ আইডিয়া পাবে। এটাকে যদি আরো সংক্ষেপে যদি আমি করি, তাহলে প্রথম ধাপে কি ঘটে, প্রভাবক প্রক্রিয়াশীলের সাথে বীজ যৌগ গঠন করে একটা মধ্যবর্তী যৌগ গঠন করে, দেন মধ্যবর্তী যৌগ পণ্য প্লাস প্রভাবক মুক্তি করে। এটাই মূলত তার কাহিনী। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। আমার নেক্সট টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। এখান থেকে প্রতি বছরই বোর্ড কোশ্চেন আসে এবং অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে। তাহলে চলো শুরু করি, এই টপিকের কোশ্চেন গুলো কি কি হতে পারে।
প্রথম কোশ্চেন হতে পারে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা জিনিসটা কি। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে সেই অবস্থা যেখানে একটি বিপরীতমুখী রাসায়নিক বিক্রিয়ার সামনে ফরওয়ার্ড বা পশ্চাৎ রিভার্স বিক্রিয়ার গতি সমান হয়ে যায়। ফলে প্রক্রিয়াশীল ওই পণ্যের ঘনত্ব স্থির থাকে এবং সামগ্রিকভাবে কোনো পরিবর্তন ঘটে না। এটাকে যদি আমি আরো ডিটেলস ব্যাখ্যা করি তাহলে সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত দুটি দিকে ঘটে যায়। সামনের দিকে অর্থাৎ রিয়েক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে এবং পিছনের দিকে ঘটে অর্থাৎ প্রোডাক্ট থেকে রিয়েক্ট্যান্টের দিকে। যখন এই দুটি বিক্রিয়ার গতি সমান হয় তখন ব্যবস্থাটি সাম্যাবস্থা অর্জন করে। সাম্যাবস্থায় পদার্থের ঘনত্ব বা পরিমাণে কোনো পরিবর্তন হয় না, যদিও বিক্রিয়া চলমান থাকে। এটি এটি একটি স্থির অবস্থা। এটি একটি স্থির অবস্থা, আশা করি বুঝতে পারছো। এটাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে প্রতীকের মাধ্যমে বোঝায়, ধরো রিয়াক্ট্যান্ট হিসাবে এ প্লাস বি বিক্রিয়া করছে, দেন উৎপাদ প্রোডাক্ট হিসাবে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। এই ক্ষেত্রে সাম্যাবস্থা দেখো, রিয়াক্ট্যান্ট আর ফরওয়ার্ড রেট এবং রিভার্স রেট সমান। সো এটা হচ্ছে সাম্য অবস্থা। এটাই মূলত হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। এর বৈশিষ্ট্যগুলো কি সেগুলো এখন আমরা জানবো। এর বৈশিষ্ট্য হচ্ছে দুটি বিপরীত বিক্রিয়ার সমান গতি সম্পন্ন করে, পদার্থের ঘনত্ব অপরিবর্তিত থাকে, বিক্রিয়া বন্ধন হয় না তবে সামগ্রিক পরিবর্তন হয় না। এটি শুধুমাত্র অপরিবর্তনীয় বা দ্বিমুখী বিক্রিয়া ঘটে। এর সহজ ভাষায় যদি তুমি মনে রাখতে চাও এই টপিকটা, তাহলে হচ্ছে সাম্যাবস্থা মানে চলছে কিন্তু বদলাচ্ছে না, মানে একই থাকছে। এটাই তোমার হচ্ছে সাম্যাবস্থা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই টপিকটি বুঝতে পারছো এবং ক্লিয়ার ধারণা পাইলে। এখন আমরা শিখবো লাশ হাতে লিয়ারের নীতি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে লাশ সাথে লিয়ারের নীতি। এই নীতিটা আসলে কি? এটি একটি রাসায়নিক সমবায় পদ্ধতির নিয়ম, যা য- বলে দেয় আমাদেরকে যখন একটি সমবায় অবস্থায় থাকা ব্যবস্থা তার বাইরে কোনো একটি উপাদানে চাপ বা পরিবর্তন পায়, তখন সেই ব্যবস্থা সেই পরিবর্তনকে কমানোর দিকে কাজ করে, নতুন সাম্যাবস্থা অর্জন করে। অর্থাৎ এটাকে যদি তুমি সহজভাবে বলতে চাও তাহলে সেটা হবে, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন যদি তাপমাত্রা, চাপ ও ঘনত্ব ইত্যাদি পরিবর্তন করা হয়, সিস্টেমটি সেই পরিবর্তনের প্রভাব কমানোর জন্য নিজেকে সামঞ্জস্য করে রাখে। এটাই মূলত হচ্ছে লাশ-এর নীতি। তুমি যদি উদাহরণ সহকারে দেখো তাহলে ধরা যাক একটা সমবায় বিক্রিয়া যদি নেই, যেমন ধরো হেবার প্রসেস প্রণালীর, যে নাইট্রোজেন এবং 3 অনু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অনু অ্যামোনিয়া উৎপন্ন করে, সাথে সাথে তাপ উৎপন্ন করে। এখানে আসলে কি কি ঘটে, জিনিসটা ঘটে, মেকানিজমটা কি, লাশ-এর নীতি অনুযায়ী তার মেকানিজমটা কি? এখানে প্রথম হচ্ছে তাপ বৃদ্ধি করলে কি কি ঘটবে। তাপ বৃদ্ধি করলে প্রথমে বিক্রিয়ার সাম্যাবস্থা বামে সরে যাবে, ফলে পণ্য থেকে প্রক্রিয়াশীলের দিকে যাবে। কারণ গরম সিস্টেম ঠান্ডা করতে চায়, গরম সিস্টেম কি করতে হয়, ঠান্ডা করতে চায়। এটাকে যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে কি ঘটবে? যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা সরে যাবে, যেখানে মোল সংখ্যা কম সেই দিকে সরে যাবে। কারণ কারণ ডানে এখানে সরে যাবে, কারণ 4 মোল থেকে 2 মোল হয়। এখানে যদি আমি ঘনত্ব বৃদ্ধি করি তাহলে কোন জিনিসটি ঘটবে, সেটা হচ্ছে সাম্যাবস্থায় সেই দিকে সরে যাবে যেখানে ঘনত্ব কম। অর্থাৎ আমার যেখানে ঘনত্ব কম সেই দিকে চলে যাবে। এখন আমরা শিখবো লাসেদের এলিয়ারের নীতির প্রধান বিষয়সমূহ কি। আসলে এখানে কি কি জিনিস শেখানো হয়, অর্থাৎ এখানে ঘনত্ব বাড়ালে কি হয়, কমালে কি হয়, চাপ বাড়ালে কি হয়, কমালে কি হয়, তাপ বাড়ালে কি হয়, কমালে কি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তোমরা অবশ্যই সৃজনশীলে পাবে যে লাসাদের এলিয়ারের নীতি ব্যাখ্যা করো ঘনত্ব পরিবর্তনের আলোকে, চাপের পরিবর্তনের আলোকে, তাপমাত্রা পরিবর্তনের আলোকে, যে কোনো একটি পরীক্ষা আসবে। তাহলে অবশ্যই এটা মনোযোগ সহকারে শিখো। তোমার যখন ঘনমাত্রা বাড়ানো হয় তখন একটা সিস্টেমের কি প্রতিক্রিয়া ঘটে, ফলে কি ঘটে? ঘটে মূলত হচ্ছে সিস্টেমের ঘনত্ব কমানোর দিকে সরে যায়। আর যখন চাপ বাড়াও তখন কম মোলের দিকে সমস্ত সরে যায়। আর যখন তাপমাত্রা বাড়াও তখন এন্ডোথার্মিক বিক্রিয়ার দিকে সরে যায়। এটাকে মনে রাখার সবচেয়ে সহজ টিপস হচ্ছে পরিবর্তন এলে সিস্টেম তার বিরুদ্ধের দিকে সরে যায়। যখনই পরিবর্তন আসবে তখন সিস্টেম তার বিরুদ্ধের দিকে সরে যাবে। এটাই তার হচ্ছে মূল মেকানিজম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই টপিকটি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেলে।
এখন আমার নেক্সট কোশ্চেন হচ্ছে সাম্যদ্রুবক বা কেসি কি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বোর্ড পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষার কর্মকর্তারা এই কোশ্চেনকে এমন ভাবে দেখে যে সোনার হরিণের মতো। মিনিমাম 7-8 বার পরীক্ষা হয়েছে, সো তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবে। তাহলে শুরু শুরু করি। সামুদ্রিক কি? সামুদ্রিক হলো রাসায়নিক সমবায়ের জন্য একটি সংখ্যা যা প্রতিক্রিয়াশীল ও পণ্যের ঘনত্বের অনুপাতে নির্ধারিত হয় এবং একটি সমবায় অবস্থায় সিস্টেমের অবস্থা প্রকাশ করে। অর্থাৎ কোনো দ্বিমুখী বিক্রিয়ার জন্য যদি দেখো এ প্লাস বি, সি থেকে বিক্রিয়া করে উৎপন্ন করবে সি প্লাস ডি, এইখানে তার কেসি কত, অর্থাৎ এখানে তোমার সামুদ্রিকটা কি হয়, অর্থাৎ সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ডিভাইডেড ইন্টু বি টু দি পাওয়ার বি। এইখানে যে থার্ড ব্র্যাকেট আছে এর মানে কি? এর মানে হচ্ছে সংশ্লিষ্ট পদার্থের মোলার ঘনত্ব। আর এই যে সি ডি, ছোট হাতের সি ডি এ বি, এগুলো জিনিসটা হচ্ছে ওই পদার্থের স্টয়চিমেট্রিক গুণক। স্টয়চিমেট্রিক গুণক এর অর্থ, এইটার মানে হচ্ছে কেসি বলতে বোঝায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় সমবায় অবস্থাপন্ন ও প্রতিক্রিয়াশীলের ঘনমাত্রা ঘনত্বের অনুপাত। কেসি এর মান থেকে বিক্রিয়ার গতি ও সাম্যের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা কেসি থেকে কি কি জানতে পারবো? কেসি থেকে আমরা জানতে পারবো একটি নির্দিষ্ট তাপমাত্রায় সময় অবস্থায় পণ্য প্রতিক্রিয়াশীল ঘনত্বের অনুপাত, এবং কেসির মান থেকে বিক্রিয়ার গতি ও সাম্যের অবস্থান সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পাবো। এখন কেসিআর মানের অর্থ আমরা তিন ভাবে দেখব। ধরো কেসির মান একের চেয়ে বেশি, সেক্ষেত্রে কি হয়? কেসির মান যখন অনের চেয়ে বেশি হয় তখন এর মানেও দাঁড়ায় যে আমার পণ্য বেশি হবে, বিক্রিয়া সম্পূর্ণরূপে আগাবে। কেসির মান যখন অন হয় তখন আমরা বুঝবো বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ পণ্য প্রক্রিয়াশীল প্রায় সমান অবস্থায় থাকবে। আর কেসির মান যখন অনের কম হবে তখন আমরা বুঝে নেব যে প্রতিক্রিয়াশীল বেশি হবে, ফলে বিক্রিয়া সাম্যাবস্থায় পিছু হটবে। এটা হচ্ছে কেসির মানের অর্থ। সহজভাবে যদি মনে রাখো তাহলে সেটা হচ্ছে কেসি বলে দেয় সাম্যাবস্থায় কার আধিপত্য, পণ্য না প্রতিক্রিয়াশীল। সবচেয়ে একদম ইজিলি মনে রাখার টিপস, যে কেসি বলে দেবে সাম্যাবস্থায় কার আধিপত্য থাকবে, পণ্যের থাকবে না প্রতিক্রিয়াশীলের থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন হচ্ছে ভরক্রিয়ার সূত্র কি? ভরক্রিয়ার সূত্র হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় মোট ভর অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রতিক্রিয়াশীল পদার্থের মোট ভর এবং বিক্রিয়ার পরে উৎপন্ন পদার্থ পণ্যসমূহের মোট ভরের সমান হয়। এর অর্থ দাঁড়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের ভর ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না, শুধুমাত্র পদার্থের আকার বা সংযোজন পরিবর্তন হয়। এটি হচ্ছে ভরক্রিয়ার সূত্র। এখন যদি আমরা উদাহরণ সহ দেখি, যেমন ধরো দুই অণু হাইড্রোজেন সাথে অক্সিজেন বিক্রিয়া করে দুই অণু পানি তৈরি করে। এক্ষেত্রে কি হয়? বিক্রিয়াশীল 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম অক্সিজেন থেকে মোট 36 গ্রাম পানি তৈরি করে, অর্থাৎ পণ্য আমরা পাইলাম কত গ্রাম? 36 গ্রাম পানি পেলাম। সুতরাং মোট ভর সমান থাকবে। মোট ভর কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ বিক্রিয়ক সাইডে যত ভর থাকবে উৎপাদ সাইডে তত ভরই থাকবে। সব সহজ ভাষায় যদি আমি বলি, কোন রাসায়নিক বিক্রিয়ার মোট ভর পরিবর্তন হয় না, এক কথায়। ভর হারায় না, শুধু রূপান্তর হয়। মনে রাখবে, ভর হারায় না, শুধু কি হয়? রূপান্তর হয়। এটা মনে থাকলে তুমি এই টপিকটি আশা করি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটি নিয়মিত দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তোমরা ভবিষ্যতেও দেখবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করে দিবে। আমার এই ক্লাসগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যারা দরিদ্র ফ্যামিলির, তারা অনেকে এটি প্রাইভেট পড়তে পারে না, ফলে একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পায় না, যে কারণে তারা ভালো কিছু করতে পারে না। কিন্তু শহর অঞ্চলে দেখা যায় যে শুরু থেকেই তারা অনেক কিছু শেখে এবং এই কারণে তারা অনেক কিছু জানতে পারে, ফলে অনেক দূর যেতে পারে। আমি চাই আমার এই ভিডিওটি প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চল সকল এলাকায় ছড়িয়ে পড়ুক, এবং আমি তাদের মাঝে জ্ঞান দিতে চাই। আশা করে আমার মোটিভটি বুঝতে পারছো। তাই প্রিয় শিক্ষার্থী অথবা ভিউয়ার্স,
যাদের দরকার নেই তারা দেখে ভিডিওটি, তাদেরকে আমরা কি বলবো, ভিউয়ার্স। সো তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মনিটাইজেশন যেন অন হয় সেই দিকে ধাবিত করো, আমাকে ইন্সপায়ার করো। আশা করি বুঝতে পারছো। তো চলো শুরু করি আমার নেক্সট কোশ্চেনটি। রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা কি? ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা কি, ব্যাখ্যা করো। এর অর্থ হচ্ছে সমবায় অবস্থায় থাকা একটি রাসায়নিক বিক্রিয়া স্থির হলেও সামনের ফরওয়ার্ড এবং পশ্চাৎ রিভার্স বিক্রিয়াগুলো একই সাথে চলতে থাকে। এর ব্যাখ্যা হচ্ছে যখন সমবায় অবস্থায় প্রক্রিয়াশীল থেকে পণ্য এবং পণ্য থেকে প্রক্রিয়াশীল হওয়া বিক্রিয়ার গতি সমান হয়, এবং যদিও সামগ্রিকভাবে কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু বিক্রিয়ার ক্রমাগত ঘটছে, অর্থাৎ এটি একটি গতিশীল সাম্যাবস্থা। তাই বিক্রিয়াটি স্থির নয় বরং সর্বদা চলছে কিন্তু পরিমাণে কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই মূলত বোঝানো হয়েছে যে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীলতা। আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে দেখো যে নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তখন 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। ফলে কি হয়, এখানে সাম্যাবস্থায় দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হইল এবং অ্যামোনিয়া থেকে আবার নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি হচ্ছে একই সময়। এই দুই বিক্রিয়ার গতি সমান হওয়া পদার্থের পরিমাণ স্থির থাকে। এটা হচ্ছে মূল কথা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা মানে বিক্রিয়া বন্ধ নয় বরং বিপরীতমুখী বিক্রিয়াগুলো সমান গতি দিয়ে চলছে। অর্থাৎ সাম্য মানেই চলমান কিন্তু পরিবর্তনহীন। সাম্য মানেই চলমান কিন্তু পরিবর্তনহীন। আশা করি তোমরা এই কোশ্চেনের আনসার বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন হচ্ছে সাম্য ধ্রুবক কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না কেন, ব্যাখ্যা করো। এর কারণ হচ্ছে সাম্য ধ্রুবক কেসি হলো পণ্য প্রতিক্রিয়াশীল ঘনত্বের একটি অনুপাত। কেসি ইকুয়াল টু শূন্য হতে পারে না, এর মেইন কারণ হচ্ছে এটি বোঝাবে যে বিক্রিয়ায় কোনো পণ্য তৈরি হয় না, অর্থাৎ বিক্রিয়া একদমই ঘটছে না। কিন্তু যদি বিক্রিয়া সম্পূর্ণ থেমে থাকে তাহলে সাম্যাবস্থা ধারণা প্রযোজ্য হয় না। বাস্তবে একটি রাসায়নিক বিক্রিয়া যদি ঘটে তবে কিছু না কিছু পণ্য অবশ্যই তৈরি হয়, তাই কেসি শূন্য হয় না। আশা করি বুঝতে পারছো। কেসি কেন অসীম হয় না সেটার কারণ হচ্ছে যখন এটি বোঝাবে যে প্রতিক্রিয়াশীল একদমই থাকবে না, অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণরূপে পণ্যে রূপান্তরিত হয়েছে। বাস্তবে অধিকাংশ বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে যেখানে প্রতিক্রিয়াশীল ও পণ্য উভয়ের কিছু পরিমাণ থাকবে। কখনো কখনো কিছু বিক্রিয়া প্রায় সম্পূর্ণ হলেও পেছনের বিক্রিয়া একেবারেই বন্ধ থাকে না, তাই অসীম মান হয় না। প্রিয় শিক্ষিতার আশা করি বুঝতে পারছো। এটাকে যদি আরো সংক্ষেপে সারসংক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে যেমন কেসির মান হলো ধনাত্মক এবং সীমাবদ্ধ একটি বাস্তব সংখ্যা। এটি কখনো শূন্য বা অসীম হয় না কারণ রাসায়নিক বিক্রিয়াগুলো সবসময় দুই দিকে কিছু না কিছু পরিমাণে চলতে থাকে। এই কারণে সাম্যাবস্থার ধারণা অর্থপূর্ণ হয়। অর্থাৎ সাম্য মানেই মাঝামাঝি, শূন্য বা অসীম নয়। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। যেহেতু এই অধ্যায়টা খুবই বড় একটা অধ্যায় সেই কারণে আমি পার্ট বাই পার্ট ভাগ করেছি। আজকে এই অধ্যায়, চতুর্থ অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার প্রথম ধাপ। পরবর্তী ধাপ পেতে অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা সবাই সবার মাঝে শেয়ার করে দিবে, অবশ্যই শেয়ার করে দিবে। আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছো, ক্লাসটি বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।